পৃথিবী পুরো সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবন আছে এবং আমরা অর্থাৎ মানবজাতির অস্তিত্ব রয়েছে। গত লক্ষ লক্ষ বছর ধরে আমরা মানুষ এই গ্রহে থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখে আসছি। আজ আমরা এতটাই উন্নত হয়েছি যে পৃথিবী ছাড়াও অন্য গ্রহে যাওয়ার পরিকল্পনা করছি। হাজার হাজার স্পেস মিশন এবং অ্যাডভান্স সব টেলিস্কোপের সাহায্যে আমরা মহাবিশ্বের সেই সব রহস্যকে উন্মোচন করছি যা আমাদের পূর্বপুরুষদের কাছেও অজানা ছিল। কিন্তু আমরা যত দ্রুত উন্নত হচ্ছি এবং আমরা কি এমন কিছু করতে পারছি যাতে আমরা চিরকাল এই মহাবিশ্বে টিকে থাকতে পারি, অর্থাৎ মানবজাতির যেন কোনো শেষ না হয়। থিওরিটিক্যালি মানবজাতি যদি অবিরাম এনার্জি পায় এবং তাদের প্রয়োজন পূরণ হয় তবে তারা কোটি কোটি বছর এই বিশাল মহাবিশ্বে টিকে থাকতে পারবে। কিন্তু এটি যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাও নয়, কারণ মানবজাতি কোটি কোটি বছরের স্বপ্ন দেখলেও আমাদের এই মহাবিশ্ব এটা এত বছর টিকে থাকবে কিনা তার সঠিক ধারণা এখনও আমাদের কাছে নেই। মানবজাতি কি আজ থেকে 100 কোটি বছর পর কিংবা 10 থেকে 100 বিলিয়ন বছর পরও এই মহাবিশ্বে টিকে থাকতে পারবে, নাকি এই মহাবিশ্বই তার স্বাদ ছেড়ে দেবে? এমনকি টেকনোলজি মানব সভ্যতা তৈরি করতে পারবে যা দিয়ে তারা 100 বিলিয়ন বছর পর্যন্ত এই মহাবিশ্বে থাকতে পারবে? তো বন্ধুরা, এই সমস্ত কথা জানার জন্য তৈরি হয়ে যান আমার সাথে একটি এমন যাত্রায় যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 100 বিলিয়ন বছর পরের মহাবিশ্বের দিকে। এই মহাবিশ্বে কি অবশিষ্ট থাকবে আর কি তৈরি হবে, এবং সেই সাথে মানব সভ্যতা কি তখনও টিকে থাকবে, আর যদি থাকে তাহলে তারা কতটা উন্নত হবে? পুরো গ্যালাক্সি বা মহাবিশ্বের ওপর কি তাদের রাজত্ব থাকবে, নাকি আমাদের ভবিষ্যৎ আমাদের অন্য কোথাও নিয়ে যাবে? তো বন্ধুরা, দ্রুত সিট বেল্ট বেঁধে নিন এবং চলুন আমার সাথে এক অনন্য যাত্রায়। বন্ধুরা, বর্তমানে আমাদের এই মহাবিশ্বের বয়স 1400 কোটি বছর এবং আমাদের সৌরজগৎ প্রায় 463 কোটি বছরের পুরনো। সূর্যের বয়স সেইখানে 460 কোটি বছর, আর আমাদের পৃথিবীর বয়স 450 কোটি বছর। এই সব কিছুর মাঝে যদি আমরা মানব জাতিকে দেখি তবে আমরা এই পৃথিবীতে গত 60 লক্ষ বছর ধরে আছি। দেখা গেলে এটি আমাদের সূর্যের বয়সের সামনে 1 সেকেন্ডেরও সমান নয়। মহাবিশ্বে আমাদের অস্তিত্ব সবেমাত্র শুরু হয়েছে, আর এদিকে আমাদের মহাবিশ্ব তার 1400 কোটি বছর পার করে ফেলেছে। যাই হোক, এই সময় এটি তার স্টেলিফেরাস এরাতে আছে, অর্থাৎ আজ থেকে 100 বিলিয়ন বছর পর্যন্ত এর এই যুগ চলবে, যেখানে নতুন তারা তৈরি হবে এবং সাথে ধ্বংস হবে। এটি হবে তারাদের যুগ এবং মহাবিশ্বে আপনি সবথেকে বেশি তারা এই যুগেই দেখতে পাবেন। যদিও ধীরে ধীরে এই তারাগুলো শেষ হবে এবং 100 বিলিয়ন বছরের শেষে কেবল হোয়াইট ড্বার্ফ, রেড ড্বার্ফ, নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোলই অবশিষ্ট থাকবে। আমাদের পুরো মানবজাতির সফর এই যুগেই সম্পন্ন হবে। তো প্রথমে আমরা চলি আমাদের সূর্যের দিকে। গত 460 কোটি বছর ধরে জ্বলতে থাকা আমাদের সূর্য তার অর্ধেক জীবন প্রায় শেষ করে ফেলেছে। এতে থাকা হাইড্রোজেন এবং হিলিয়াম একে আরও 500 কোটি বছর পর্যন্ত জ্বলতে সাহায্য করবে। কিন্তু এই 500 কোটি বছর হওয়ার আগেই এটি আমাদের পৃথিবীর জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা মনে করেন যে আজ থেকে 100 কোটি বছর পর সূর্যই তার উজ্জ্বলতা 10% পর্যন্ত বাড়িয়ে দেবে, অর্থাৎ আজ একে যতটা জ্বলতে আমরা দেখছি তার থেকেও 10% বেশি উজ্জ্বল আজ থেকে 100 কোটি বছর পর দেখাবে। সেই সময় পৃথিবীর গড় তাপমাত্রা হবে 47 ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রের জল তখন ফুটতে শুরু করবে। পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের প্রভাব দেখা যাবে, যার ফলে আটকে পড়া কার্বন ডাই অক্সাইড সূর্যের রশ্মিতে গরম হয়ে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে দেবে। যদি সেই সময় কোথাও জীবন থাকে তবে তা কেবল পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুতে হতে পারে। এরপর ধীরে ধীরে আমাদের হ্যাবিটেবল জোন আরও সরে গিয়ে মঙ্গলের কাছে পৌঁছে যাবে এবং পৃথিবী পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। 100 কোটি থেকে 500 কোটি বছরের এই সৌর সংকট বা এই সোলার ক্রাইসিসে যদি আমরা কিছু করতে না পারি তবে অবশেষে আমাদের সূর্য রেড জায়ান্ট স্টারে পরিণত হয়ে পৃথিবীকে নিজের মধ্যে বিলীন করে ধ্বংস করে দেবে। তো
আমাদের এই ফেজ 1 অর্থাৎ সৌর সংকট থেকে বাঁচার জন্য কিছু তো অবশ্যই করতে হবে, কারণ এটি মানবতার প্রশ্ন। তো বন্ধুরা, এর জন্য আমাদের কাছে দুটি বিপজ্জনক সমাধান আছে যা ভবিষ্যতে মানবতা চেষ্টা করতে পারে। প্রথম সমাধান হলো সূর্যকে তার জায়গা থেকে সরানো। শুনেই অবাক লাগছে, তাই না? যেহেতু সূর্যের সাথে অন্য গ্রহগুলির অভিকর্ষের টান যুক্ত, তাই সেগুলো এর সাথে সাথে সরে যাবে এবং পৃথিবীতে আলাদা কিছু অনুভব হবে না। কেবল আপনি প্রতি কয়েক বছর পর নতুন নতুন নক্ষত্র এবং গ্যালাক্সিকে দেখতে পাবেন। এখন প্রশ্ন আসে, এত বিশাল সূর্যকে তার কক্ষপথ থেকে সরানো কিভাবে সম্ভব হতে পারে? তো বন্ধুরা, এর জন্য আমরা সূর্যকেই ব্যবহার করব এবং এইখানে নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে সাহায্য করবে। সূর্য প্রতি সেকেন্ডে 38,000 ট্রিলিয়ন ওয়াট শক্তি উৎপাদন করে। এতে এত ফোটন রিলিজ হয় যার কোনো গণনা নেই, আর প্রতিটি ফোটনের ভর না থাকলেও তার মোমেন্টাম থাকে। অর্থাৎ সূর্য থেকে বের হওয়া প্রতিটি ফোটন সূর্যকে উল্টো দিকে ধাক্কা দেয়। এটি ঠিক তেমন যেমনটা মহাকাশে টর্চ জ্বালালে তার থেকে বের হওয়া ফোটন আপনাকে পেছন দিকে ধাক্কা দেবে। তো আমাদের সূর্যকে এইভাবেই সরাতে হবে। এর জন্য সবথেকে ভালো কনসেপ্ট রুশ বিজ্ঞানী লিওনিড শেকাডভ দিয়েছিলেন। তিনি তার নাম রেখেছিলেন শেকাডভ থ্রাস্টার, যাতে একটি অত্যন্ত বিশাল আয়না থাকবে যা আকারে সূর্যের চেয়েও কয়েক গুণ বড় হবে, অর্থাৎ লক্ষ কোটি কিলোমিটার বিস্তৃত হবে। এর আকৃতি হবে অবতল আয়নার মতো এবং এটি এত পাতলা হবে যে 250টি আয়না একটির ওপর একটি রাখলে তার পুরুত্ব আপনার চুলের সমান হবে। যদি এমন না হয় তবে অভিকর্ষ জিতে যাবে এবং বিশাল আয়না সূর্যের ভেতরেই বিলীন হয়ে যাবে। এর প্লেসমেন্টও খুবই গুরুত্বপূর্ণ। যদি একে সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝে রাখা হয় তবে এক জায়গায় আলো পৌঁছাবে না, আর অন্য জায়গায় এত বেশি ফোটন আসবে যে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। তাই এর সঠিক জায়গা হলো সূর্যের মেরু অঞ্চল, যেখান থেকে এটি সরাসরি ফোটন রিফ্লেক্ট করবে এবং সূর্য সেই শক্তির সাহায্যে এগোবে। যদিও এত বিশাল ও ভারী সূর্যকে সরানো খুবই কঠিন। 1 কোটি বছর একটানা এমন করলে এটি মাত্র 20 মিটার প্রতি সেকেন্ডের গতিতে সরবে, কিন্তু ক্রমাগত থ্রাস্ট তৈরি হলে 100 কোটি বছরে সূর্য গ্যালাক্সির অন্য প্রান্তে পৌঁছে যাবে। এই আয়নার কারণে সূর্য যখন রেড জায়ান্ট ভেজে যাবে তখনও পৃথিবী বেঁচে যাবে। সূর্য ক্রমাগত পেছন দিক থেকে সরতে থাকবে এবং সূর্যের আকার বাড়ার সাথে সাথে আমাদের পৃথিবীরও কক্ষপথ বদলাতে থাকবে। এর ফলে আমরা হ্যাবিটেবল জোনে থাকতে পারবো এবং শক্তিও পেতে থাকব। যখন সূর্য পুরোপুরি রেড জায়ান্ট হয়ে বুধ ও শুক্র গ্রহকে ধ্বংস করে দেবে তখন এর হ্যাবিটেবল জোন হবে শনি গ্রহের কাছে। তখন আমাদের এই থ্রাস্টারের সাহায্যে পৃথিবীকে শনি গ্রহের কাছে নিয়ে আসতে হবে। সঠিক ক্যালকুলেশনে আমরা অন্তত 500 কোটি বছর পর্যন্ত এই মানব সভ্যতাকে বাঁচাতে পারব। কিন্তু 500 কোটি বছর পর সূর্য তার সমস্ত ভর হারিয়ে একটি হোয়াইট ড্warf নক্ষত্রে পরিণত হবে এবং এর আকার হবে কেবল আমাদের পৃথিবীর সমান। তখন হোয়াইট ড্warfের ক্ষতিকারক রেডিয়েশন থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। তখন আমাদের নতুন পথ খুঁজতে হবে। এর জন্য আমাদের কাছে দুটি অপশন আছে। হয়তো আমরা আমাদের পুরো সোলার সিস্টেমকে অন্য কোনো তরুণ নক্ষত্রের কাছে নিয়ে যাব এবং সেখানে পৃথিবীকে একটি স্থিতিশীল কক্ষপথে স্থাপন করব, আর পুরো হোয়াইট ড্warf সূর্যকে দূরে কোথাও ছেড়ে দেব। এতে আমরা নতুন স্টার সিস্টেমে আরও কোটি কোটি বছর পর্যন্ত শান্তিতে থাকতে পারবো। আর অন্য অপশনটি হলো আমাদের সূর্যকে রেড জায়ান্ট হতে না দেওয়া। সূর্যের ভর ধীরে ধীরে কমতে থাকে যাতে এর কেন্দ্রে চাপ কমে যায় এবং হিলিয়াম বেশি তৈরি না হয়। এর জন্য আমাদের স্টার লিফটার নামে একটি মেগা স্ট্রাকচার তৈরি করতে হবে যা তার ম্যাগনেটিক ফিল্ড এবং পার্টিকেল বিম দিয়ে সূর্যের হাইড্রোজেন ও হিলিয়ামকে টেনে নেবে। এর সবথেকে ভালো উদাহরণ হলো ক্যাপলান থ্রাস্টার, যা সূর্যের ভরকে থ্রাস্ট হিসেবে ব্যবহার করে আমাদের সৌরজগৎকে এগিয়ে নিয়ে যাবে এবং সূর্যের ভর কমিয়ে এটিকে একটি রেড জায়ান্টের পরিবর্তে রেড ড্warf নক্ষত্রে পরিণত করবে। রেড ড্warf নক্ষত্র তাত্ত্বিকভাবে 10,000 বিলিয়ন বছর পর্যন্ত
মানব সভ্যতাকে শক্তি ও তাপ দিতে পারে। সূর্যের শক্তির উপর তখন আমাদের 100% নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু আমাদের শক্তির চাহিদা বাড়ার সাথে সাথে সূর্যের মতো নক্ষত্র কমতে শুরু করবে। অন্যদিকে আজ থেকে 500 কোটি বছর পর যখন আমরা সৌরসংকট থেকে বের হব, তখন দ্বিতীয় ফেজ অর্থাৎ গ্যালাকটিক মার্জার শুরু হবে। আজ থেকে 400 কোটি বছর পর মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হবে। যদিও তারাদের মধ্যে বিশাল দূরত্ব থাকায় সরাসরি সংঘর্ষ হবে না, কিন্তু অ্যান্ড্রোমেডার 10 ট্রিলিয়ন নক্ষত্র যখন আমাদের আশেপাশে আসবে, তখন সুপারনোভা বিস্ফোরণের এক ঢেউ শুরু হতে পারে, যার বিকিরণের মাধ্যমে সব শেষ করে দিতে পারে। এর থেকে বাঁচার উপায় হলো আমাদের স্টেলার ইঞ্জিনের সাহায্যে সূর্যকে গ্যালাক্সির কেন্দ্র থেকে যত দূরে সম্ভব নিয়ে যাওয়া। গ্যালাক্সির বাইরের অংশে থাকলে আমরা ক্ষতিকারক গামা রেডিয়েশন আর ব্ল্যাক হোলের মার্জার থেকে বেঁচে থাকব। 1000 কোটি বছর পর যখন এই সংঘর্ষ শেষ হবে এবং দুই গ্যালাক্সি মিলে একটি বিশাল ইলিপ্টিক্যাল গ্যালাক্সি তৈরি করবে, তখন মানব সভ্যতা স্থিতিশীল হতে পারে। কিন্তু মহাবিশ্বের এক্সপেনশনের কারণে গ্যালাক্সিগুলি একে অপর থেকে অনেক দূরে সরে যাবে। একসময় এমন আসবে যখন আমাদের গ্যালাক্সি থেকে অন্য কোনো গ্যালাক্সিকে দেখা যাবে না। তখন শক্তির চাহিদা পূরণ করতে আমাদের মানব চেতনাকে ডিজিটালি আপলোড করতে হবে। এর জন্য আমরা ম্যাট্রিওস্কা ব্রেন কনসেপ্ট ব্যবহার করতে পারি, যেখানে কোনো নক্ষত্রের উপরে ডাইসন স্ফিয়ারের মতো একটি মেগা স্ট্রাকচার থাকবে এবং তাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন কম্পিউটার থাকবে যা নক্ষত্রের শক্তিতে চলবে। এইভাবে একটি ছোট্ট রেড ড্রপ নক্ষত্র কোটি কোটি মানুষের চেতনাকে জীবিত রাখতে পারবে। তবে তার সীমাবদ্ধতা হলো আমরা আমাদের শারীরিক দেহ হারাবো এবং কেবল মেশিনের মাধ্যমে মহাবিশ্বকে দেখতে পাবো। এরও একটি সমাধান আছে, যা শারীরিক দেহ না হারিয়ে মানবতাকে বাঁচিয়ে রাখতে পারে। এর জন্য অন্তত বিশাল একটি মেগা স্ট্রাকচার তৈরি করতে হবে, যা আকারে ডাইসন স্ফিয়ারের চেয়েও 1000 গুণ বেশি বড় হবে এবং এটি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের কাছে থাকবে। আমি কথা বলছি ব্রিজ প্ল্যানেট সম্পর্কে। এটি তাত্ত্বিকভাবে সম্ভাব্য সবথেকে বিশাল গ্রহ। এটি গ্যালাক্সির কেন্দ্রের ব্ল্যাক হোলকে ঘিরে তৈরি করা হবে। এর অভিকর্ষ পৃথিবীর মতোই হবে এবং এতে এত মানুষ থাকতে পারবে যা আমরা কল্পনা করতে পারি না। ব্রিজ প্ল্যানেট তার ভেতরে 10⁻30 সংখ্যক মানুষকে জায়গা দিতে পারবে। এটি বর্তমান জনসংখ্যার থেকেও 100 বিলিয়ন বিলিয়ন গুণ বেশি। যদি ভবিষ্যৎ মানব সভ্যতা এই ব্রিজ প্ল্যানেট তৈরি করতে পারে, তবে তারা 100 বিলিয়ন বছর পরও অনায়াসে জীবিত থাকতে পারবে। কিন্তু এটি বানানো একটি বড় চ্যালেঞ্জ। টাইপ 2 সভ্যতা এটিকে বানাতে পারে না। কেবল শুধুমাত্র যারা টাইপ 3 সভ্যতা, তারাই একটি পুরো গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করে, তারাই এটিকে বানিয়ে টিকে থাকতে পারবে। মহাবিশ্বের শেষ ব্ল্যাক হোল পর্যন্ত মানব সভ্যতা এইভাবেই টিকে থাকতে পারবে। তো বন্ধুরা, ব্রিজ প্ল্যানেট কিভাবে কাজ করে এবং এটি বানাতে কত রিসোর্স ও এনার্জি লাগবে, তা আমি নেক্সটের কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত এই ভিডিওটি এইটুকুই। এখানে আমরা মানব সভ্যতার পরবর্তী 100 বিলিয়ন বছরের কথা বলেছি। আমরা 3টি ফেজে এই যাত্রা কভার করেছি: সৌরসংকট, গ্যালাকটিক সংঘর্ষ এবং সর্বশেষ ব্ল্যাক হোলের মাধ্যমে অস্তিত্ব রক্ষা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর 3টি ফেজের কোন ফেজটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করুন। সেই সাথে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।